আসসালামু আলাইকুম। সমাবেশের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি সবাই শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি সবাই দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে আমাদের সমাবেশের সর্বশেষ ক্লাস। আমি প্রথমে পড়াবো টাইপ 5 থেকে পড়ানো শুরু করি, তারপর হচ্ছে টাইপ 6 পড়াবো, শিটে নাই এরকম একটা টাইপ পড়াবো, তারপর আপনাদের আমি একটা কেস পড়াই নাই গত ক্লাসে, সেই কেসটা কমপ্লিট করে দেবো। সেটা খুব সম্ভবত হচ্ছে টাইপ 3 কেস 2, ঠিক আছে? আচ্ছা, টাইপ 5 এটা হচ্ছে নাইস টু নো। আচ্ছা, টাইপ 5 হচ্ছে আপনাদের তিনটা শর্টকাট শিখতে হবে। প্রথমে আসেন কেস 1। আচ্ছা, কেস 1 এর শর্টকাটটাকে একদম সোজা, জাস্ট শুধু শর্টকাটটা জানলেই আপনার অঙ্কটা হয়ে যাবে। কেস 1 এর শর্টকাটটা হচ্ছে n সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ বহুভুজ হতে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা হচ্ছে nc3 আর কর্ণ সংখ্যা হচ্ছে nc2 - n। এই দুটো শর্টকাট মুখস্থ রাখতে হবে। শর্টকাট দুটা কি? n সংখ্যক বাহু দ্বারা, তাহলে n এর পরিচয় কি? যেই সংখ্যক বাহু দেয়া আছে, n সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ বহুভুজ হতে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা সূত্র হচ্ছে nc3 আর কর্ণ সংখ্যা সূত্র হচ্ছে nc2 - n। আচ্ছা, এই শর্টকাট দুইটাকে মনে রাখা যাবে? আচ্ছা, মনে রাখলাম। এবার আসেন এক্সাম্পল নাম্বার 1। কি বলছে? 12টি বাহু বিশিষ্ট। আচ্ছা, আমরা শিখছি কি n সংখ্যক বাহু দ্বারা, তার মানে n এর মান হচ্ছে কি যতগুলা বাহু দেয়া আছে। তাহলে বাহু দেয়া আছে কয়টা? 12টা। তাহলে 12টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা যতগুলো ত্রিভুজ গঠন করা যায় তার সংখ্যা। ত্রিভুজের সংখ্যা চাইছে। আমরা শিখছি কি ত্রিভুজের সংখ্যা বের করার সূত্র কি? nc3। আচ্ছা, ত্রিভুজের সংখ্যা বের করার সূত্র কি? nc3। এখানে n এর মান কত? 12। তাহলে ত্রিভুজের সংখ্যা কত? 12c3। এই 12c3 ক্যালকুলেশন করে কিভাবে মান বের করতে হয় এটা আমরা পার্ট 1 ক্লাসে শিখছি। তাহলে আমরা 1 নম্বর শর্টকাট দিয়ে কি শিখলাম? যদি আপনাকে কখনো ত্রিভুজ সংখ্যা বের করতে বলে, ত্রিভুজ সংখ্যা বের করার সূত্র কি? nc3। ত্রিভুজ সংখ্যা বের করার সূত্র কি? nc3। আচ্ছা, তাহলে বাহু দেয়া আছে 12টা, তার মানে n সংখ্যক বাহু দ্বারা, তাহলে n মানে কত? 12। চাইছে কি ত্রিভুজের সংখ্যা, তাহলে আমাদের সূত্র কি ছিল? nc3। তাহলে আমার n এর মান কত? 12। এই 12 বসায় দিলেই গান শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? 1 নম্বর ম্যাথটা কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, 1 নম্বর ম্যাথটা যদি আমরা বুঝে থাকি, এবার আসেন অঙ্ক নাম্বার 4। 4-এ কি বলছে? একটি 10 ভুজের, কয় ভুজ? 10 ভুজ। আচ্ছা, 10 ভুজ মানে কি বাহু কয়টা? 10টা। 10 ভুজ মানে কি বাহু কয়টা? 10টা। যদি পঞ্চভুজ বলতো, পঞ্চ মানে কি 5, তাহলে এর মান কত? 5। যদি ষড়ভুজ বলতো তাহলে এর মান কত? 6। যদি অষ্টভুজ বলতো তাহলে এর মান কত? 8। তাহলে আপনারে বলছে একটি 10 ভুজ। 10 ভুজ মানে কি? এর মান হচ্ছে 10, মানে 10টা বাহু। ষড়ভুজ বললে 6টা বাহু, অষ্টভুজ বললে 8টা বাহু, পঞ্চভুজ বললে 5টা বাহু। একটি 10 ভুজের কৌণিক বিন্দুকে সংযোগ রেখার সাথে কতগুলো কর্ণ টানা যেতে পারে? আচ্ছা, কর্ণের সংখ্যা বের করার সূত্র কি? nc2 - n। আচ্ছা, তাহলে n এর মান কত? 10c2 - 10। 10c2 কেমনে বের করে আমরা তো পার্ট 1 ক্লাসে শিখছি। মান বের করে বসায় দিলেই গান শেষ। তাহলে আমরা শিখলাম কি কেস 1 এর শর্টকাটটা শিখলাম কি? যদি ত্রিভুজ বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে nc3। কেমনে মনে রাখবেন? ত্রিভুজের বাহু কয়টা? 3টা। আমাদের মূল সূত্র কি ছিল? এনসিআর ছিল। আচ্ছা, যদি ত্রিভুজ বের করতে পারে, ত্রিভুজের বাহু কয়টা? 3টা, তাহলে nc3। আর যদি কর্ণ বের করতে বলে তাহলে কি? nc2 - n। সবাই কি আমার কথা বুঝছেন?
যদি বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। এটা হচ্ছে নাইস টু নো হিসাবে শিখবেন টাইপ 5। আচ্ছা, এবার আসেন কেস 2। কেস 2 কি বলছে? এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার এক বা একাধিক সংখ্যক এন সংখ্যক জিনিস হতে প্রতিবার এক বা একাধিক সংখ্যক জিনিস নিয়ে মোট সমাবেশ সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই 2 টু দি পাওয়ার n হচ্ছে আলাদা, মাইনাস 1 হচ্ছে আলাদা। তাহলে সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, কি কোড থাকবে? এক বা একাধিক। সবাই একটু শর্টকাটটা মনে রাখেন। এক বা একাধিক n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার এক বা একাধিক সংখ্যক জিনিস নিয়ে মোট সমাবেশ সংখ্যা। সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এক্সাম্পল নাম্বার 5 কি বলছে? একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে। যেই কজন বন্ধু আছে এটা হচ্ছে এর মান। তাহলে এর মান কত? 6। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে? আমরা বলছি কি এক বা একাধিক এই কথাটা যদি থাকে তাহলে সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n মানে কত? 6 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 6 2 4 8 16 32 64। তাহলে 64 মাইনাস 1 দ্যাট মিন্স হচ্ছে 63। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আপনারা যদি কোশ্চেনটা এরকম দেয়, এক ব্যক্তির 6 জন বন্ধু আছে, সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? এক বা একাধিক এই কথাটা থাকলে আমাদের সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 6, এটার একটু ভাষাটা চেঞ্জ। এইটাও এই সূত্র দিয়ে হবে। 6 নম্বর এক্সাম্পলের পাশে একটু লেখেন এক্সেপশনাল। 6 নম্বর ম্যাথটাও করতে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সূত্র দিয়ে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে 5 নম্বর এবং 6 নম্বর একই সূত্র দিয়ে করব, কিন্তু 6 নম্বরের ভাষাটা একটু ভিন্ন। কোন পরীক্ষায় কৃতকার্য হলে 6টি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। কয়টা বিষয়? 6টা। তাহলে এর মান কত? 6। একজন ছাত্র কত রকমের অকৃতকার্য হতে পারে? আচ্ছা, একজন ছাত্র দেবে অকৃতকার্য হবে, এটা কি? একটা বিষয় অকৃতকার্য হতে পারে, একাধিক বিষয় অকৃতকার্য হতে পারে। মিলান 5-এর সাথে 6 মিলান। কোন পরীক্ষায় কৃতকার্য হতে হলে 6টি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। বিষয় করা 6টা। তাহলে এর মান কত? 6। একজন ছাত্র কত রকমের অকৃতকার্য হতে পারে? আচ্ছা, একজন ছাত্র কিভাবে অকৃতকার্য হতে পারে ভাইয়া? সে 6টা বিষয়ে ফেল করতে পারে, একটা বিষয়ে ফেল করতে পারে, 2টা বিষয়ে ফেল করতে পারে, 3টাতেও পারে, 4টাতেও পারে, 5টাতেও পারে, 6টাতেও পারে। তার মানে সে একটা বিষয়ে পারে, একাধিক বিষয়ে পারে। বিষয়টা বুঝছেন? সে একটা বিষয়ে ফেল করতে পারে, একাধিক বিষয়ে ফেল করতে পারে। তার মানে কত রকমের অকৃতকার্য হতে পারে? তার মানে কি এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হতে পারে। হয় এক বিষয়ে অকৃতকার্য হবে, নাহলে কি একাধিক বিষয়ে অকৃতকার্য হবে। তার মানে কি এটাও কি এক বা একাধিক এই কনসেপ্টই পড়ছে। এক বা একাধিক এই কনসেপ্টই পড়ছে। তাহলে এক বা একাধিক বললে আমাদের সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 6 নম্বর এক্সাম্পলের পাশে লেখেন এক্সেপশনাল লিখছেন। লেখার পর এবার কি বিষয়টা আমি বুঝাইতে পারছি যে কত রকমের অকৃতকার্য হতে পারে? তাহলে 6টা বিষয়ের ভিতর কি সে একটা বিষয় অকৃতকার্য হতে পারে, একাধিক বিষয় অকৃতকার্য হতে পারে। তার মানে কি এক বা একাধিক বিষয় অকৃতকার্য হতে পারে। তাহলে আমাদের এক বা একাধিক কথাটা বললে সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সবাই যদি বুঝা থাকেন লেখেন কেস 2 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝা থাকেন লেখেন কেস 2 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন কেস 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 2 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা, কেস টু ডান। এবার আসেন কেস 3। আচ্ছা, প্রথমে আসেন কেস 2 তে আমরা শিখলাম কি, যদি এক বা একাধিক বলে তাহলে আমাদের সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর কেস 3 এর সূত্র হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি কখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ব্যবহার করব আর কখন 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ব্যবহার করব। যখন আপনারা বলবে এক বা একাধিক বলবে, তখন আমার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যখন আপনারা বলবে এক বা একাধিক, তখন আমার সূত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর যখন এই এক বা একাধিক, এটার সাথে একটা অতিরিক্ত কথা অ্যাড হবে, বিকল্প। এই বিকল্প কথাটা যদি উল্লেখ হয় তখন সূত্র হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা শিখলাম কি, আমাদের শর্টকাট ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর একটা হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। যখন শুধু এক বা একাধিক বলবে, তখন হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যখন বিকল্প সহ এক বা একাধিক বলবে, তখন সূত্র হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা শিখলাম কি, এক বা একাধিক বললে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এক বা একাধিক বললে, আর বিকল্প সহ এক বা একাধিক বললে সূত্রটা হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে একটু এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল নাম্বার 7 সাথে কি বলছে। সাত নম্বরে কি বলছে দেখি, একজন প্রতিযোগীর কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটির বিকল্প স্বরূপ একটি 8টি প্রশ্ন থেকে এক বা একাধিক প্রশ্ন বাছাই করতে পারার উপায় কত। আচ্ছা, আপনি শিখছেন কি, হয় সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অথবা কি 3 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, প্রশ্নটা আমরা পড়ে পাইলাম কি, বিকল্প সহ এক বা একাধিক, কয়টা প্রশ্ন? 8টা। তাহলে n এর মান কত? 8। যেহেতু বিকল্প সহ এক বা একাধিক বলছে, তার মানে কি 3 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স হচ্ছে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো? সামারিটা দাঁড়াইছে, যদি এক বা একাধিক বলে তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর যদি বিকল্প সহ এক বা একাধিক বলে তাহলে সূত্র হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, 4 নাম্বার কেস 4 এর 8 নম্বর অঙ্কের রেজাল্টটা মুখস্থ রাখবেন। আপনাকে পরীক্ষায় আমেরিকা, অ্যালজেব্রা অথবা আবাহনী, আমেরিকা দেখ, অ্যালজেব্রা দেখ অথবা আবাহনী দেখ দিয়া যদি বলা হয় শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। অ্যান্সার হচ্ছে 135। অ্যান্সারটা মুখস্থ রাখবেন। এটা হচ্ছে রিটেনের খুব জনপ্রিয় ম্যাথ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা প্রচুর বার আসছে। এটা যে কোনো একটা পরীক্ষায় দেওয়ার মতো কোশ্চেন। আপনার এটা হচ্ছে রিটেনের কোশ্চেন, যদি কোনো কারণে পিলিতে দিয়ে দেয় আপনি অ্যান্সারটা মুখস্থ রাখবেন। আমেরিকা দেখ, অ্যালজেব্রা দেখ অথবা আবাহনী দেখ, যেটাই দেখ অ্যান্সার হচ্ছে 135। এটা যেহেতু প্রচুর বার আসছে এডমিশন টেস্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে এবং এটা খুব জনপ্রিয় প্রশ্ন এডমিশনের জন্য, সুতরাং জনপ্রিয় প্রশ্নটা দিয়ে দিতে পারে পিলিতেও। আপনি এটা রিটেনের ম্যাথ করতে 4-5 মিনিট সময় লাগবে, আপনি জাস্ট রেজাল্টটা মনে রাখেন, কারণ কোনো সময় রিটেনের কোশ্চেন কিন্তু পিলিতে দিয়ে দিতে পারে। তাহলে 8 নম্বর কোশ্চেনের রেজাল্ট কত? 135 মুখস্থ থাকবে। যদি থাকে এবার সবাই ফিডব্যাক দেন। টাইপ 5 ডান, টাইপ 5 ডান।
আচ্ছা এবার আসেন টাইপ 6। টাইপ 6 হচ্ছে বেসিক টাইপ। সবাই একটু মনোযোগ দেন, খুবই মজার টাইপ যদি বেসিকটা ধরতে পারেন। একটু মনোযোগ দেন, একদম ইজি, পারলে ম্যাথটা করতে আপনার 5 সেকেন্ডও লাগবে না, শুধু অ্যান্সারটা বের করতে যতক্ষণ লাগে। সবাই একটু মনোযোগ দেন। টাইপ 6 ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা আমি একসাথে দুইটা ম্যাথ দিয়ে পুরো বিষয়টা বুঝাচ্ছি, এটার জন্য আমরা আলাদা কোনো সূত্র না, জাস্ট বুঝবো, বুঝলেই আপনি নিজেই পারবেন। আচ্ছা 1 নম্বর কোশ্চেনে বলছে কি 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে, মোট খেলোয়াড় কয়জন? 6 জন। সবাই একটু বুঝেন ভাইয়া, মোট খেলোয়াড় কয়জন? 6 জন। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটা দলে, কয়টা দলে ভাগ করছে? দুইটা। 6 জন খেলোয়াড়, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে, কয়টা দলে ভাগ করলাম? দুইটা দলে। দুইটা দলে কতভাবে বিভক্ত করা যায়? এটা 40তম প্রিলির কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমার খেলোয়াড় কয়জন? 6 জন। আমার খেলোয়াড় কয়জন? 6 জন। 6 জন খেলোয়াড়ে আমার কয়টা দলে ভাগ করতে বলছে? সমান সংখ্যক দুইটা দলে। আচ্ছা দুইটা দলে ভাগ করলাম, তাহলে 6 জন খেলোয়াড়ে আপনি যদি দুইটা দলে ভাগ করেন, প্রত্যেক দলে পরে কয়জন? 3 জন করে। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা এবার আসলে অঙ্ক নাম্বার 2। কত প্রকারে 12টি পুরস্কার, কত প্রকারে 12টি পুরস্কার সমান 3টি গ্রুপে, এটার আবার সমান 3টি গ্রুপে ভাগ করতে বলছে। সবাই একটু বিষয়টা বুঝেন। 1 নম্বর কোশ্চেনে বলছে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি গ্রুপে, তাহলে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, দুইটা গ্রুপ, তাহলে প্রত্যেক গ্রুপে পরে কয়জন করে? 3 জন করে। এবার বলছে 12টা পুরস্কার সমান 3টি গ্রুপে, সমান 3টি গ্রুপে যদি ভাগ করেন তাহলে প্রত্যেক গ্রুপে পরে কয়টা? 4টা করে। এই পর্যন্ত কি ঠিক আছে? এইটা দ্বারা করানোটাই হচ্ছে খেলা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনারা 1 নম্বর কোশ্চেনে বলছে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটা দলে ভাগ করছি, তাহলে প্রত্যেক দলে পরে কয়জন? 3 জন করে। 12টা পুরস্কারে যদি 3টা সমান গ্রুপে ভাগ করি, তাহলে প্রত্যেক গ্রুপে পরে করে 4টা করে। আচ্ছা এবার প্রথম কাজ, উপরে হবে এখানে যা আছে তত ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল। প্রথম কাজ, উপরে যা আছে এখানে যা আছে সেই ফ্যাক্টরিয়াল হবে, ঠিক আছে। এবার হবে এখানে আছে কত? 3, যা আছে তা 3 ফ্যাক্টরিয়াল। এখানে কি আছে? 4 ফ্যাক্টরিয়াল। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে প্রথম কাজটি, উপরে যে আছে সে থাকবে উপরে, নিচে যে আছে সে থাকবে নিচে। তাহলে উপরে আছে 6, তাহলে উপরে হবে 6 ফ্যাক্টরিয়াল, নিচে আছে 3, তাহলে হবে 3 ফ্যাক্টরিয়াল। উপরে আছে 12, তাহলে হবে কি 12 ফ্যাক্টরিয়াল, নিচে আছে 4, তাহলে হবে কি 4 ফ্যাক্টরিয়াল। এই পর্যন্ত কি ঠিক আছে? এরপরের কাজ, কয়টা গ্রুপে ভাগ করতে বলছে? 2টা। কয়টা গ্রুপে ভাগ করতে বলছে? 3টা। তার মানে এখানে যা আছে সবকিছু লেখা সাথে একটা ফ্যাক্টরিয়াল দিতে হবে। বিষয়টা বুঝেন। উপরে যা আছে 6 ফ্যাক্টরিয়াল, নিচে যা আছে 3 ফ্যাক্টরিয়াল। উপরে যা আছে 12 ফ্যাক্টরিয়াল, নিচে যা আছে 4 ফ্যাক্টরিয়াল। কয় গ্রুপে? 2 গ্রুপে, তার মানে 2 ফ্যাক্টরিয়াল। কয় গ্রুপে? 3 গ্রুপে, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। এরপরের কাজটা হচ্ছে, আমি এই জায়গায় যেটা নিলাম, এখানে এই জায়গায় আমি কয়টা গ্রুপে ভাগ করছি? 2টা। যত গ্রুপে ভাগ করবো তত স্কয়ার, 2 স্কয়ার। কয়টা গ্রুপে ভাগ করছি? 3টা, তার মানে কি কিউব। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি খুব ভালো কথা, না বলতে আরেকবার বোঝেন। এই বন্ধ দ্বারা করাইলাম। উপরে আছে কি 6, দেন 6 ফ্যাক্টরিয়াল, নিচে আছে কত? 3, দেন 3 ফ্যাক্টরিয়াল। কয়টা গ্রুপে? 2টা গ্রুপে। যত গ্রুপে ভাগ করবো তত ফ্যাক্টরিয়াল, আর যত গ্রুপ এটারে করে দেবে স্কয়ার। তাহলে 2 ফ্যাক্টরিয়াল, এই জায়গায় কি 2 স্কয়ার। আচ্ছা এই জায়গায় কত? উপরে আছে 12 ফ্যাক্টরিয়াল, নিচে আছে কত? 4 ফ্যাক্টরিয়াল। কয়টা গ্রুপে ভাগ করছি? 3টা, 3 ফ্যাক্টরিয়াল। এইবার কি কয়টা গ্রুপে? 3টা। যত গ্রুপে ভাগ করবো তত স্কয়ার, তত টু দি পাওয়ার। কথা কি বুঝতে পারছি? তত টু দি পাওয়ার। যদি পুরো বিষয়টা সবাই বুঝে থাকে, লেখেন টাইপ 6 ডান। এটাই হচ্ছে এই ম্যাথের সবচেয়ে সহজ সলিউশন। এর থেকে সহজ সলিউশন হবে না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি কি বিষয়টা পুরো বুঝাইতে পারছি? পুরোটাই কিন্তু বেসিক। কি করবে? এইরকম দ্বারা করবো, দ্বারা করে উপরে যা আছে তত ফ্যাক্টরিয়াল, নিচে যা আছে তত ফ্যাক্টরিয়াল। এবার কয়টা গ্রুপ? 2টা গ্রুপ। যত গ্রুপ তত ফ্যাক্টরিয়াল, আর তত টু দি পাওয়ার। 12 ফ্যাক্টরিয়াল উপরে আছে, নিচে আছে 4 ফ্যাক্টরিয়াল। কয়টা গ্রুপে ভাগ করছি? 3টা। যত গ্রুপে ভাগ করবো তত ফ্যাক্টরিয়াল, আর তত টু দি পাওয়ার। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? বুঝলে তো এটা কিছুই না। এই টাইপ 6 এর ম্যাথ যে কোনো গাইড বই খুললেন মাথা মতো নষ্ট হয়ে যাবে। কি করছে?
এই যে একজন প্রশ্ন করছেন ভাই এটার ক্যালকুলেশন কিভাবে বের করবো 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার ইনটু 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা 6 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6। 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার মানে কি 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার মানে কি 3 ফ্যাক্টরিয়াল না, তাহলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6। আর 3 ফ্যাক্টরিয়াল মানে কি একটা 3 ফ্যাক্টরিয়াল মানে 1 ইনটু 2 ইনটু 3, আর একটা 3 ফ্যাক্টরিয়াল মানে 1 ইনটু 2 ইনটু 3, আর 2 ফ্যাক্টরিয়াল মানে 1 ইনটু 2। তাহলে এই 2 কাটা যায়, এই 3 কাটা যায়, এই 2 দিয়ে কাটলে হচ্ছে 2, এই 2 কাটা যায়, এই 3 দিয়ে কাটলে 2, তাহলে 5 দুগুণা 10। এই 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার, 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার মানে কি 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল এটা তো রেজাল্ট এরকমই দেওয়া আছে, বড় রেজাল্ট দেওয়া থাকলে এটাই অ্যান্সার দিয়ে দিবে, আর ছোট রেজাল্ট দিলে মান বের করতে বলবে। মান কেমনে বের করছেন 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার মানে কি 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। এবার 6 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6। 3 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2 ইনটু 3, আবার 3 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2 ইনটু 3। আমার কথা কি বুঝছেন? এই বুঝেন নাই? 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার ইনটু 2 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6। আচ্ছা, আর 3 ফ্যাক্টরিয়াল স্কয়ার মানে কি 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে প্রথম 3 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2 ইনটু 3, পরের 3 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2 ইনটু 3, আর 2 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইনটু 2। এবার এই 2 কাটা যায়, এই 3 কাটা যায়, এই 2 দিয়ে কাটলে 2, এই 2 কাটা যায়, এই 3 দিয়ে কাটলে 2, 5 দুগুণা 10। সবাই কি ক্যালকুলেশন বুঝছেন? আচ্ছা, এবার আসেন টাইপ 7। টাইপ 7টা শীটে দেয়া নাই, যেহেতু আমাদের হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা থেকে কিছু কোশ্চেন আসে প্রতি বছরই, দেখা যাচ্ছে আমাদের এখন প্রিলির কোশ্চেনে এডমিশনেরও কিছু কোশ্চেন দিয়ে দেয়, সেই আলোকে কোশ্চেন হলে টাইপ 7 থেকে কোশ্চেন হতে পারে। টাইপ 7ও লেখেন ইম্পর্টেন্ট টু নো, এটাও আমরা সহজ করেই শিখবো। টাইপ 7 এটা শীটে দেয়া নাই, এটা শীটের বাইরের আলোচনা, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে পুরো বিষয়টা বোঝেন, একদম ইজি জিনিস। আচ্ছা, আমি একটা প্রথমে সূত্র লিখে দিচ্ছি, এই একটা সূত্র শুধু জানতে হবে, এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। আচ্ছা ভাইয়া, খুব মনোযোগ দেন একটু, আমাদের এই একটা সূত্র শুধু জানতে হবে, এই সূত্রটা সবাই শিখবেন, এখান থেকে পরীক্ষায় 3 ধরনের কোশ্চেন আসতে পারে। প্রথমে সূত্রটা কি দেখেন, আমি সবগুলো ফার্স্টে লিখলাম কি এন সি, এন সি। আচ্ছা, আমাদের গল্পটা কি এন সি আর, এন সি আর, তাই না? আচ্ছা, তাহলে আমার ইনপুট হচ্ছে এন আর আউটপুট হচ্ছে আর। এখন আমি আউটপুটের মান 0 থেকে এন পর্যন্ত যদি বসাই, 0 থেকে এন পর্যন্ত মানে কি প্রথমে বসাইলাম 0, তারপর বসালাম 1, তারপর বসালাম 2, তারপর বসালাম 3, এরকম করে আমি এন পর্যন্ত যদি বসাই, তাহলে এটা সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে সূত্রটা দেখেন, মুখস্থ করার কিছুই নাই, আপনার মূল সূত্র ছিল কি এনসিআর। আমাদের মূল সূত্র কি ছিল এন সি আর, এই আর হচ্ছে আমার আউটপুট। এখন আউটপুটের মান আমি যদি 0 থেকে n পর্যন্ত বসাই, তাহলে কি বসাইতে পারি, প্রথমে 0 বসাইলাম, তারপর 1 বসাইলাম, তারপর 2 বসাইলাম, তারপর 3 বসাইলাম, তাহলে nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 প্লাস ncn, এটা সমান কত 2 টু দি পাওয়ার n। আপনারা পরীক্ষায় প্রথমে যে কোশ্চেনটা দিতে পারে, এই nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 প্লাস ncn ইজ ইকুয়ালস টু হোয়াট, মানে সূত্রটা অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার n। আমার কথা কি বুঝছেন? সরাসরি সূত্র এটা দিতে পারে। আচ্ছা,
এই সূত্রটাকে আরো একভাবে লেখা যায় যে NC0 এটা সমান সমান হচ্ছে 1। আমি গত ক্লাসে শিখেছিলাম না যে আউটপুট যদি 0 হয় তাহলে আমাদের রেজাল্ট কত 1। তাহলে এই NC0 এর জায়গায় আমি চাইলে কি 1 ও বসাইতে পারি, তাহলে বসাইলাম। তাহলে 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN এটা সমান সমান কত 2 টু দি পাওয়ার n। তাহলে আপনারা পরীক্ষায় এইটা সমান সমান বলতে পারে কত, অ্যান্সার হবে কত 2 টু দি পাওয়ার n। পরীক্ষা এটাও বলতে পারে এইটা সমান সমান কত, এটাও কিন্তু 2 টু দি পাওয়ার n। আমি কিন্তু আলাদাভাবে মুখস্থ করি না, শুধু কি NC0 এটা সমান সমান আমি কি জানি 1 জানি, NC0 সমান সমান আমি কি জানি 1 জানি। তাহলে আমি বসায় দিলাম মান, বসায় দিলে আসে কত 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NCN সমান সমান কি 2 টু দি পাওয়ার n। পরীক্ষায় এই সূত্রটাও দিতে পারে, এইটা ইজ ইকুয়াল টু ভার আপনি কিছুই নাই 1টারে কি মাইনাস করে এই পাশে নিয়ে যেতে পারেন না, এই 1টারে আপনি মাইনাস করে এই পাশে নিয়ে যেতে পারেন। তাহলে এই 1 যদি মাইনাস করে নিয়ে যায় তাহলে আসে কি NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN ইজ ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে পরীক্ষায় আপনারা এই 1 নম্বরটারও কোশ্চেন দিতে পারে, এই 2 নম্বরটাও দিতে পারে, 3 নম্বরটাও দিতে পারে। আমরা শুধু একটা সূত্র মনে রাখবো, কি মনে রাখবো NC আর এর মান 0 থেকে n পর্যন্ত যদি বসাই 1 2 বসাইলে আমার সূত্রটা কি আসে 2 টু দি পাওয়ার n। এইটার মানে কত 1, তাহলে 1 প্লাস এটা কি এটাও হবে কি 2 টু দি পাওয়ার n। এখন এই 1 যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN এটা সমান কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই 1 2 3 যেই ফর্মুলাটাই পরীক্ষা আসুক আমরা কি পারবো, যেই ফর্মুলাটাই আসুক আমরা কি পরীক্ষায় পারবো, যদি পারেন লেখেন f ডান। এবার আমি একটা ম্যাথ দেখাচ্ছি, এখন আমি একটা ম্যাথ দেখাচ্ছি, সবাই একটু ইয়েটা লেখেন f ডান হয়েছে নাকি। এরপর আমরা জ্যামিতি শুরু করব, বিন্যাস পড়াবো। আপনাদের আজকে তো সমাবেশ শেষ, এরপর আমি বিন্যাস পড়াবো, বিন্যাসের পর জ্যামিতি পড়াবো। জ্যামিতি কিছুদিন পরাই তারপর সিদ্ধান্ত নেব যে জ্যামিতি পুরোটা শেষ করে পাটিগণিতে যাব নাকি জ্যামিতি পাটিগণিত মিক্সড করে পড়াবো। জ্যামিতিটাকে শুরু করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমরা এরপর বিন্যাস পড়বো, বিন্যাস পড়ার পর আমরা জ্যামিতিতে যাব, কারণ আমাদের বিন্যাস শেষ হয়ে গেলে আমাদের শুধু সমীকরণ ছাড়া বীজগণিত শেষ। আমাদের যদি বিন্যাস শেষ হয়ে যায় তাহলে আমাদের সমীকরণ বাদে আর পরিসংখ্যান, ওই পরিসংখ্যানের সাথে আবার গড়ও কানেক্টেড, এটা আমরা পাটিগণিতেও কনসিডার করতে পারি যে এটা পাটিগণিত দিয়ে আমরা শেষ করে দিতে পারবো পরিসংখ্যান, কথা কি বুঝছেন। তাহলে আমাদের সমীকরণ বাদে বিন্যাস পড়লে সমীকরণ বাদে টোটাল বীজগণিত শেষ। আমরা সমীকরণটা সবার শেষে পড়বো, কথা কি বুঝছেন। কারণ সমীকরণ থেকে অনেক বড় টপিকস, একটা কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে। তাহলে আমাদের এরপর হচ্ছে টার্গেট আমরা বিন্যাস শেষ করবো আল্লাহ বাঁচায় রাখলে, দেন আমরা জ্যামিতি পড়া শুরু করবো। আচ্ছা, এখন যদি আপনাকে কোশ্চেনটা এরকম দেয়, কোশ্চেন কিন্তু অনেকভাবে দিতে পারে, সরাসরি ফর্মুলা দিতে পারে, এটা তো আমরা এখন পারবো যে ফর্মুলা দেখ। এখন যে কোশ্চেনটা এরকম দেয় 1 প্লাস 5c1 প্লাস 5c2 প্লাস 5c3 প্লাস 5c4 প্লাস 5c5 এটা ইজ ইকুয়াল টু ভার। আপনারা বলছে এইটার মান কত 1 প্লাস 5c1 প্লাস 5c2 প্লাস 5c3 প্লাস 5c4 প্লাস 5c5 ইজ ইকুয়াল টু ভার। আচ্ছা, আমি একটু আগে আমরা মূল সূত্রটা কি শিখছিলাম, NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 NCN এটা সমান আমরা কি শিখছিলাম 2 টু দি পাওয়ার n শিখছিলাম। আচ্ছা, এই NC0 মানে কি 1, এইটা মানে আমরা কি শিখছিলাম 2 টু দি পাওয়ার n। তাহলে এই জায়গায় একটু দেখেন তো n এর মান দেয়া আছে কত 5, n এর মান দেয়া আছে কত 5। তাহলে আমাদের এই সূত্রটা কি ছিল 2 টু দি পাওয়ার n। তাহলে আপনি যদি 5 বসায় দেন তাহলে आंसर কত 2 টু দি পাওয়ার 5।
আমি কি বুঝাইতে পারছি? আপনারা যদি এই কোশ্চেনটা দেয়, এটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 5c1 প্লাস 5c2 প্লাস 5c3 প্লাস 5c4 প্লাস 5c5 ইজ ইকুয়াল টু 1, তার মানে আমাদের এই স্ট্রাকচার সূত্র কি 2 টু দি পাওয়ার n, এই জায়গায় n এর মান কত 5 বসায় দেন, গান শেষ। তাহলে অ্যান্সার কত 2 টু দি পাওয়ার 5। আচ্ছা যদি প্রশ্নটা এরকম দিত 5c1 প্লাস 5c2 প্লাস 5c3 প্লাস 5c4 প্লাস 5c5 ইজ ইকুয়াল টু 1, আমরা এখান থেকে আরেকটা সূত্র শিখছিলাম, এই 1টা চাইলে আমরা কি মাইনাস করে ওখানে নিয়ে যেতে পারি। তাহলে nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 প্লাস nc4 সমান কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা কি আমার ফর্মুলা 3 তে পড়ছে, এটা হলো ফর্মুলা 1, এটা হলো ফর্মুলা 2, এটা হলো ফর্মুলা 3। আমি কিন্তু একটা ফর্মুলা পারলেই বাকি দুটো ফর্মুলা পারতেছি, তিনটা ফর্মুলা কিন্তু মুখস্থ করতেছি না। আমি যদি একটা পারি তাও আবার আমি মুখস্থ করতেছি না, আমি তো সিস্টেমে শিখিয়ে দিলাম। আউটপুটের মান 0 থেকে যদি n পর্যন্ত বসাই, আউটপুটের মান যদি 0 থেকে n পর্যন্ত বসাই, তাহলে ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3 তিনটাই পারবো। তাহলে এটা কি ফর্মুলা 3 তে পড়ছে, তাহলে আমার n এর মান কত 5, ফর্মুলা কি ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স কি 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। এখন যদি অ্যান্সার 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 রাখে, তাহলে অ্যান্সার রাখবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। যদি ভ্যালুতে নেয় তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 4 8 16 32, তখন কি 32 মাইনাস 1, দ্যাট মিন্স হচ্ছে 31। সবাইকে আমার কথা বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 7 ডান। যদি আপনাদের সমাবেশ থেকে এক্সেপশনাল কোশ্চেন দেয় তাহলে এই টাইপ 7টা দিতে পারে। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 7 কি ডান হয়েছে নাকি? আমাদের আরেকটু জিনিস বাকি ছিল, সেটা পড়াই দিলে আমাদের সমাবেশ শেষ। আচ্ছা আরেকটা কথা আছে, কথাটা বলে দিচ্ছি। কথাটা হচ্ছে বিগত বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন এক্সাম্পল নাম্বার 6 37তম প্রিলি, এই কোশ্চেনটা গোল্লা দেন, পাশে লেখেন পেন্ডিং। এটা হচ্ছে আপনার 37তম প্রিলিতে আসছে, 37তম রিটেনে আসছে। প্রিলির জন্য মার্ক দিছে 1 আর রিটেনের অঙ্কে মার্ক দিছিল 2.5। রিটেনে 2.5 মার্কের একটা ম্যাথ করতে লাগে 6 মিনিট। আপনি রিটেনের একটা 2.5 মার্কের ম্যাথ করতে 6 মিনিট সময় দেওয়া হয়। তাহলে আপনাকে 6 নম্বরে যে কোশ্চেনটা দিছে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নটা দেখেন 6 নম্বর, এটা কি প্রিলির কোশ্চেন না রিটেনের কোশ্চেন? মানে রিটেনে এই কোশ্চেনটা 2.5 মার্ক হিসেবে দিছিল 37তম রিটেনে। তার মানে এটা 6 মিনিটের কোশ্চেন, আপনারা পিলিতে 1 মিনিটের জন্য করতেছে। তাহলে এই ধরনের কোশ্চেনকে আপনি আসলে পরীক্ষায় পারবেন? কোনোদিনই পারবেন না। 6 নম্বর অনেক কঠিন ম্যাথ, এটা পারতে হলে অনেক কিছু শিখতে হবে। এটা গোল্লা দিয়ে রাখেন, যদি আমাদের সিলেবাস শেষ হওয়ার পর শিখতে চাই তাহলে শিখবো, আর না শিখলেও কোনো সমস্যা নেই। কারণ এরকম 6 মার্কে 6 নম্বর যে কোশ্চেনটা আছে, প্রত্যেকটা বিসিএসে আপনাকে 1-2টা এমন কোশ্চেন দিবে যেটা কেউ পারবে না। প্রতিটা বিসিএস বা যে কোনো নিয়োগ পরীক্ষা আপনাকে এমন 1টা বা 2টা কোশ্চেন দেওয়া হবে যেটা কেউ পারবে না, এরকম প্রতি বছর দেওয়া হয়। এটা সমাবেশ থেকে দিতে পারে, বিন্যাস থেকে দিতে পারে, সম্ভাব্যতা থেকে দিতে পারে, সেট থেকে দিতে পারে, অসমতা থেকে দিতে পারে। প্রত্যেকটা পরীক্ষাতেই এমন 1-2টা কোশ্চেন করাবে যেটা কেউ পারবে না, এটা যে কোনো নিয়োগ পরীক্ষায়। তাহলে আপনার যেটা কেউ পারবে না এরকম কোশ্চেন হচ্ছে 6 নম্বর পিলির কোশ্চেনটা 37তম। এটার পাশে পেন্ডিং লেখা রাখেন, যদি কখনো সিলেবাস শেষ হওয়ার পর আমরা শিখার মতো সময় থাকে শিখবো, না শিখলে এগুলো রিটেনে শিখতে হবে, এগুলো রিটেনের আলোচনা। এখন অনেকে কোশ্চেন করতে পারেন ভাইয়া রিটেনের আলোচনা এটা এখনই তো শিখিয়ে দিতে পারতেন। না রে ভাইয়া, এটার সাথে প্রিলির কোনো সম্পর্ক নাই। যেই জিনিসের সাথে প্রিলির কোনো সম্পর্ক নাই সেই জিনিস আমি প্রিলির ক্লাসে শিখাই না। কারণ আপনার তো ব্রেন হচ্ছে অনেক কিছু নেওয়ার জন্য প্রিপেয়ার না। কারণ এখানে আমি যাদেরকে পড়াই অনেক আছে ম্যাথের কিছুই পারেন না, আবার অনেক আছে ম্যাথ মোটামুটি ভালো পারেন। এখন যে কিছুই পারেন না তারা যদি আমি পিলির ম্যাথে রিটেন ঢুকিয়ে দিই, সে তো পিলির ম্যাথই পারতেছেন না। এত সোজা করে আমি এগুলো পড়াই, এগুলাই আসবে পরীক্ষায়, এগুলাই পরীক্ষাতে আসবে, তারপর অনেকে পারবেন না। আমি আমার সমাবেশের সাকসেস রেটটা বলি, যেহেতু আজকে সমাবেশ পড়াচ্ছি। 41তম প্রিলি থেকে আমি ক্লাস নেওয়া শুরু করছি, জাস্ট 2 মিনিট কথা বলে আমি পড়াতে ব্যাক করতেছি। 41তম প্রিলির আগে আমি প্রথম ফ্রি ক্লাস নেওয়া শুরু করছি, এর আগে আমি কোনোদিন জব ম্যাথ পড়াই নাই। 41তম প্রিলির আগে আমি সমাবেশের একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম রাহাত জব ম্যাথে, এখনো ক্লাসটা রাখা আছে ওই গ্রুপে। কোশ্চেন আসছিল 41তম প্রিলিতে যেটা, আমি সেটা টাইপ 1-এ করাইছিলাম। যে ফ্রি ক্লাসটা নিয়েছিলাম 41তম প্রিলিতে যে ম্যাথটা আসছে এটা আমি টাইপ 1-এ করাইছিলাম। কমন কি পড়ছে? তাহলে সবাই কি পারছে? আমার ক্লাস করছিল এটা মানে খুব সুন্দর 20,000 না 25,000 ভিউ হয়েছিল। আচ্ছা এবার আসেন 43 পিলির যে ম্যাথটা, এটাও আমি 43 পিলির ব্যাচে পড়াইছি। আপনি চাই বিশ্বাস না হলে আমার এখন বলেন ভাই আমার 43 আপনার পিলির ব্যাচটাতে আমার অ্যাড করে দেন। আপনি 43 পিলির আমার লেকচার শিটে যা দেখেন যে কোশ্চেনটা আসছে এটা আছে কিনা। সবাই কি পারছে? পারে নাই। তার মানে আমি যা পড়াই সবাই তো একই রকম পারবে না। এর জন্য আমি পড়ানোর সময় আপনাদের জন্য যেতটুকু দরকার এতটুকু সহজ করে পড়ানোর চেষ্টা করি। রিটেনের ম্যাথ আল্লাহ বাচ্চারা করে রিটেনে শিখবেন, প্রিলিতে শিখার দরকার নেই। প্রিলির ম্যাথটা ঠিক মতো শিখেন না ভাইয়া, তাহলে রিটেন অনেক সোজা। প্রিলির ম্যাথ যে পারে তার দ্বারা রিটেনের ম্যাথ কিছু না, আর যে প্রিলির ম্যাথ পারে না হ্যাঁ রিটেনের ম্যাথও পারে না। আপনি যে কোনো একজনের জিজ্ঞাসা করেন যে ভাইয়া
আপনি যদি কেউ বলে যে ভাই আমি ম্যাথ পারি না রিটেনের, তার ফার্স্ট কোশ্চেন করবেন আপনি কি পিলির ম্যাথ পারেন? সে বলবে ভাই পিলির ম্যাথও পারি না। মানে আপনি এমন কোনো লোকরা খুঁজে পাবেন না যে পিলির ম্যাথ পারে কিন্তু রিটার্নের ম্যাথ পারে না, এরকম কোনো স্টুডেন্ট আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। এটা পসিবল না। পিলির ম্যাথ পারলে সে রিটার্নের ম্যাথ পারতেই হবে, কারণ পিলির ম্যাথ পারা মানে তার বেসিক তৈরি হয়ে গেছে, ওই বেসিক তৈরি হলে সে তো রিটার্নের ম্যাথও পারবে। বীজগণিতের লসাগু গসাগু হচ্ছে আমরা যখন পাটিগণিতের লসাগু গসাগু শিখবো, ওইটা দিয়ে আপনার বীজগণিতের লসাগু গসাগু হয়ে যাবে। ওইটা তখন আমরা বীজগণিতে, যেমন বীজগণিতে আরো 2টা চ্যাপ্টার বাকি আছে, ফাংশন, জটিল সংখ্যা, এগুলো অন্যান্য নিয়োগের জন্য লাগে, এগুলো আমি পড়াবো। আপনার কোর্স প্ল্যানটা দেখে ওখানে সবই দেওয়া আছে, ইনশাল্লাহ কোনো কিছুই বাদ দেওয়া হবে না, সবই পড়ানো হবে। আপনাদের যে কোর্স প্ল্যান ওটা দেখেন, অন্যান্য নিয়োগের অংশ যেটা ওখানে ওই ফাংশনের কথা লেখা আছে। আর বীজগণিতের লসাগু গসাগু হচ্ছে আপনি যখন পাটিগণিতের লসাগু গসাগু পারবেন, আপনি বীজগণিতের লসাগু গসাগু পারবেন। আচ্ছা, এবার আসেন যেটুকু বাদ দিছিলাম সেটা হচ্ছে টাইপ 3 কেস 2, এটাও মাস্ট নো। আমরা বরিশালবাসী, প্রাউড অফ ইউ ভাইয়া। আচ্ছা, বরিশালের আছেন কে কে? বৃহত্তর বরিশালের একটু কমেন্টস করেন তো। বৃহত্তর বরিশালের কে কে আছেন একটু কমেন্টস করেন। আমার বাড়ি বরিশাল। একজন লিখছে ভাইয়া বরিশালের, আপনি আপনার নিয়ে আমরা গর্বিত। তাহলে বরিশালের কে কে আছেন একটু দেখি তো, কমেন্ট করেন। আচ্ছা, টাইপ 3 কেস 2 না ভাইয়া, এটা কিন্তু মাস্ট নো। আচ্ছা, আমরা কেস 1 গত ক্লাসে শিখছি। কেস 1 ছিল টাইপ 3 যদি সোজা কোশ্চেন হয়, টাইপ 3 সোজা কোশ্চেন হলে কেস 1 থেকে হবে। আজকে আমরা শিখবো টাইপ 3 কেস 1 তো হচ্ছে সোজা, এইটারে যদি একটু ক্রিটিক্যাল করে দেয় তাইলে কি হবে, সব একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আছে অঙ্ক নাম্বার 8, একটু মনোযোগ দেন, একদম ইজি। আচ্ছা, কি বলছে? একজন ছাত্রের একটি পরীক্ষায় 12টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্ন উত্তর করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে প্রশ্ন আছে কয়টা? 12টা। প্রশ্ন আছে কয়টা? 12টা। আর উত্তর করবে কয়টা? 6টি। তাহলে প্রশ্ন আছে 12টা, উত্তর করবে কয়টা? 6টা। আচ্ছা, খুব ভালো কথা। এরপর বলছে কি, প্রথম 5টি থেকে তাকে 4টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রথম 5টি থেকে তাকে 4টি প্রশ্ন উত্তর করতে হয়, 4টি প্রশ্ন উত্তর করতে হয়। খুব ভালো কথা। মোট কত হবে ছাত্রটি প্রশ্নগুলো উত্তর দিতে পারবে? সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। আপনারা বলছে মোট প্রশ্ন দেওয়া আছে কয়টা? 12টা, উত্তর করা লাগবে 6টা। তাহলে প্রশ্ন হচ্ছে 12টা, উত্তর করবে কয়টা? 6টা। আচ্ছা, এখন সেই উত্তরগুলো দুই ভাবে করতেছে। একটা হচ্ছে স্টেপ 1 আছে প্রথমে, আর স্টেপ 2 হচ্ছে পরে। প্রথমে কি বলছে? 5টা থেকে 4টা করবে। তাহলে আমার টোটাল প্রশ্ন আছে কয়টা? 12টা। এই 12টার মধ্যে তারা বলছে কি প্রথমে 5টা প্রশ্ন থেকে, আচ্ছা উত্তর করতে হবে কয়টা? 6টা। প্রথমে তার উত্তর করতে বলছে কয়টা? 4টা। তাহলে 5টা থেকে 4টা উত্তর করার উপায় কি? 5C4। এই পর্যন্ত কি ঠিক আছে? আপনার ঘটনাটা বুঝেন। 12টা প্রশ্ন ছিল, উত্তর করতে হবে 6টা। প্রশ্ন হলে 12টা, উত্তর করতে হবে 6টা। খুব ভালো কথা। আচ্ছা, প্রথম 5টা প্রশ্ন থেকে 4টা উত্তর করছে, তাহলে উপায় কি? 5C4। আচ্ছা, তাহলে আমার 12টা প্রশ্নের মধ্যে সে 5টা প্রশ্ন নিয়ে ফেলছে, তাহলে আর কোশ্চেন আছে কয়টা? 7টা। 6টার মধ্যে সে 4টা উত্তর করে ফেলছে, তাহলে আর উত্তর করা বাকি আছে কয়টা? 2টা। তাহলে পরের স্টেপে, স্টেপ 1 কি প্রথম 5টা দিয়ে 4টা উত্তর করছি, মানে 5C4। তাহলে স্টেপ 2 মানে কি পরে কোশ্চেন আছে কয়টা? 7টা। উত্তর করতে হবে কয়টা? 2টা। তাহলে 7টা থেকে 2টা করার উপায় কি? 7C2। আর আমরা শিখছি কি, এটা হলো অসমাপ্ত কাজ, এটা হচ্ছে অসমাপ্ত কাজ, মানে ইনকমপ্লিট হলে আমি বলছি কি মাঝখানে গুণ হবে। তাহলে বিষয়টা আবার একটু সামারাইজ করি। 5টা থেকে প্রথম 4টা অ্যান্সার করছি, তাহলে আমার টোটাল কোশ্চেন ছিল 12টা, এর মধ্যে তিনি সি কয়টা? 5টা। আচ্ছা, তাহলে 5টা দিয়ে উত্তর করছি কয়টা? 6টা উত্তর করার কথা, 4টা করে ফেলছি, তাহলে 5টা থেকে 4টা করার উপায় কি? 5C4 করলাম। আচ্ছা, 12টা প্রশ্নের মধ্যে 5টা কোশ্চেন নিয়ে ফেলছি, তাহলে আর কোশ্চেন আছে কয়টা? 7টা। এইবার এই 7টা দিয়া আমার 6টার মধ্যে 4টা উত্তর করে ফেলছি, তাহলে আর উত্তর করা বাকি আছে কয়টা? 2টা। তাহলে 7টা দিয়ে নেবো কয়টা? 2টা। তাহলে 7C2। তাহলে আমার এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। ইনকমপ্লিট কাজ, ইনকমপ্লিট হলে কি করতে হবে? মাঝখানে গুণ করতে হবে। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 8 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 8 ডান। এরপরের ভাইয়া পড়াগুলো অনেক ইজি, মানে আমাদের বীজগণিতই হচ্ছে অনেক বেশি কঠিন, অনেক কিছু শেখা ছিল। আপনি আলহামদুলিল্লাহ যদি আমার জ্যামিতির ক্লাসগুলো ঠিক মতো করেন, বিশেষ করে যদি লাইভ ক্লাস করেন, আপনারা ওই দায়িত্ব নিয়ে বলতেছি আপনার অর্ধেক পড়া লাইভ ক্লাসই শেষ। আপনি জ্যামিতি আমার যদি লাইভ ক্লাসগুলো করেন, জ্যামিতির মিনিমাম অর্ধেক পড়া আপনার ক্লাসই শেষ। যেতটুকু পড়াবো অর্ধেক, মিনিমাম বলছি অর্ধেক। যাদের বেসিক অনেক ভালো তাদের 70 থেকে 80% পড়া
ক্লাসে হয়ে যাবে, কথা বুঝছেন? জ্যামিতি আমার শুধু ক্লাসটা করেন, আমি প্রথমে বরাবর পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ, কথা কি বুঝাইতে পারছি? এই কালুসা সড়ক কোথায় আপনার বাসা? আমি তো এখন আর থাকি না বরিশাল। কালুসা সড়ক কোথায়? এই যে কালুসা সড়কে কে? কালুসা সড়ক যে লিখছেন কে কে? আমার বাসা তো কালুসা সড়ক ছিল। আচ্ছা ফিডব্যাক দেন, এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি? একজন লিখছে E8D। আরে ভাই কি পরিমাণ শর্ট! একজন লিখছে এক্সাম্পল লিখছে E8D, কি বুঝছেন? মানে এক্সাম্পল 8 ডান পুরো কথা বলে লিখছে E8D। আচ্ছা এবার আছে অঙ্ক নাম্বার 9। নিরিবিলি আবাসন। নিরিবিলি আবাসন কি ইয়াটা না? ওই যে নিরিবিলি আবাসন জানি কোনটা? এত মানে আমার বাসার পিছনেই ছিল, এখন তো আর আমি থাকি না ঢাকায়, আমি থাকি ভাই ধানমন্ডিতে। একসময় দেখি ঢাকায় একদিন টিএসসিতে যাব, আপনাদের অনেকেই আমার সাথে বিভিন্ন সময় দেখা টাকা করতে চান, দেখি কোনো এক শুক্রবার দিন টিএসসিতে যাওয়া যায় কিনা। সেদিন আমি আগেই ঘোষণা দিয়ে যাবো, মানে যারা দেখা টাকা করতে চান টিএসসিতে চা খাবো একসাথে, দেখি এর ভিতরে একদিন টিএসসি যাওয়া যায় কিনা। আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 9। আর বরিশাল আমি নভেম্বরে যাবো একবার, বরিশালে যারা আছেন তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, আমি স্ট্যাটাস দিয়ে যাবো না এবার। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা দেখেন, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল টিম থেকে 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক। ভাই দেখেন সব একই কনসেপ্ট, 8 নম্বর যেমনি করছি এটাও তেমনি করবে, একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক। এটা অনেক বই ভুল দেওয়া আছে, একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক, একজন সহ অধিনায়ক। আচ্ছা সদস্য কয়জন? 20 জন। আচ্ছা আপনারা বলছে কি 20 জন সদস্য একটি ফুটবল থেকে একজন অধিনায়ক নেন। 20 সদস্য বিশিষ্ট ফুটবল টিম থেকে আমি যদি একজন নেই, একজন অধিনায়ক নেই, তাহলে কি 20C1। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? 20C1। আচ্ছা ঠিক আছে। এইবার আপনি ভাইয়া 20 জন থেকে একজন নিয়ে ফেলছেন অলরেডি, তাহলে আর আছে কয়জন? 19 জন। বিষয়টা বুঝছেন? আপনি 20 সদস্য বিশিষ্ট একটা ফুটবল টিম থেকে যদি একজন অধিনায়ক নেন তাহলে কি নিবেন? 20C1। আচ্ছা এখন আপনি একজন আবার সহ অধিনায়ক নেবেন। আমি 20 জন থেকে অলরেডি একজন অধিনায়ক নিয়ে ফেলছি, তাহলে আমার কি আর লোক এখন 20 জন আছে? আমার লোক হয়ে গেছে কয়জন? 19 জন। তাহলে 19 জন থেকে যদি আমি এখন একজন সহ অধিনায়ক নেই তাহলে কি 19C1। সবাইকে আমার কথা বোঝেন নাই? বোঝেন নাই? আপনারা বলছে 20 সদস্য বিশিষ্ট একটা টিম, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক নিতে বলছে, নিলাম একজন অধিনায়ক, তাহলে 20 জন থেকে একজন নেওয়ার উপায় কি? 20C1। আচ্ছা ম্যাক্সিমাম বই এটা ভুল করা। আচ্ছা এইবার আপনি যেহেতু 20 জন থেকে অলরেডি একজন নিয়ে ফেলছেন, তাহলে আমার আছে কয়জন? 19 জন। এখন এই 19 জন থেকে আবার বলছে একজন সহ অধিনায়ক নিতে, তাহলে 19 জন থেকে একজন নেওয়ার উপায় কি? 19C1। আমরা বলছি কি ইনকমপ্লিট কাজ হলে মাঝখানে হবে কি? গুণ। আচ্ছা আরেকটা জিনিস আমরা শিখছি কি NC1 সমান সমান কি N। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম, NC1 সমান সমান কি N। তাহলে 20C1 সমান সমান কি হবে? 20। 19C1 সমান সমান হবে কি? 19। তার মানে রেজাল্ট কত? 380। এটা হচ্ছে ক্যালকুলেশনের শর্টকাট, আমরা গত ক্লাসে শিখছিলাম না? এই যে NC1 সমান সমান N শিখছিলাম, যদি আউটপুট 1 হয় তাহলে আমার রেজাল্ট হবে কি? ইনপুট। গত ক্লাসে শিখেছি না? তাহলে কি আমরা বুঝাইতে পারছি? তাহলে বেসিকটা কি? বেসিকটা হচ্ছে আপনি প্রথমে 20 জন থেকে একজন অধিনায়ক নিছেন, কত ভাবে নিছেন? 20C1। তাহলে অলরেডি যেহেতু আমি একজন নিয়ে ফেলছি, তাহলে আমার আছে কজন ভাইয়া? 19 জন। এখন এই 19 জন থেকে যদি আমি একজন সহ অধিনায়ক নেই, সেটা হবে কত? 19C1। ইনকমপ্লিট কাজ, এর জন্য মাঝখানে হবে গুণ। এবার ক্যালকুলেশনের শর্টকাট কি? NC1 সমান সমান N, এগুলো আমি গত ক্লাসে পড়াইছিলাম। NC1 সমান সমান কি N। আচ্ছা তাহলে আমরা এখন সেই অনুসারে 20C1 সমান সমান সরাসরি লিখতে পারি 20, 19C1 সমান সমান লিখতে পারি 19। কারণ এটা যদি আমরা মূল এই শর্টকাট ক্যালকুলেশন দিয়ে করছি, ওইটা করলেও কিন্তু একটু টাইম লাগবে, আর এরকম সরাসরি বসায় দিতে কিন্তু আরো অনেক কম সময় লাগবে। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল লাইন কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল লাইন কি ডান হয়েছে নাকি? জ্যামিতি ইনশাআল্লাহ ভয় লাগবে না রে ভাইয়া। ওরে ভাই সব জায়গায় যদি আসা শুরু করে তো আমরা করে পরামুখ হন। একজন লিখছে টুঙ্গিপাড়া ঘুরে যাবেন, একজন লিখছে ভাইয়া চিটাগাং আসবেন, একজন বলছে ভাইয়া কিশোরগঞ্জ আইসেন,
আমি যদি পুরো বাংলাদেশ এখনই ঘোরা শুরু করি আপনাদের হচ্ছে পড়াবো কখন, কথা বলেন নেই। তবে আমি হচ্ছে বাংলাদেশে ঘোরার একটা ইচ্ছা আছে, এটা দেখি আপনাদের কোর্স একটু শেষ করি, করার পর একটু ঘুরতে যাবো। বিশেষ করে কিছু কিছু জায়গায় ঘোরার খুব ইচ্ছা আছে, আমি একটু কম ঘোরাঘুরি করছি তো, একটু ঘোরাঘুরি শুরু করব, তখন আপনাদের সাথে দেখাবে। এখন তো আলহামদুলিল্লাহ মানে আমার বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়নে আছে কিনা জানি না, বাংলাদেশে আমার ব্যক্তিগত ধারণা সকল বিভাগ জেলা উপজেলা উপজেলা পর্যন্ত প্রত্যেক জায়গায় আমার একজন স্টুডেন্ট থাকার কথা, উপজেলা পর্যায় পর্যন্ত। হয়তো বা ইউনিয়ন পর্যায়ে সব জায়গায় নাও থাকতে পারে, কিন্তু বিভাগ জেলা উপজেলা মাস্ট। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান মনে আর বাদ নাই। বরিশাল ইনশাল্লাহ আসবো, নভেম্বরের দিকে একবার আসবো। আচ্ছা এবার আসেন ভাইয়া, এটাকে বুঝছেন এক্সাম্পল নাই? শরীয়তপুর, রংপুর, মাদারীপুর, ইনশাল্লাহ আসবো, সব জায়গায় আসবো, যে জায়গায় যাই। যখন টিএসসি আসবো, আল্লাহ বাজার রাখলে দেখি এর ভিতরে একবার টিএসসি আসবো। আমি পোস্ট দিয়ে আসবো না, যারা যারা চা খাইতে চান আমার সাথে খাইতে পারবেন। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 10, আজকের দিনের লাস্ট ম্যাথ এবং সমাবেশের লাস্ট ম্যাথ। সমাবেশে আমরা তাহলে শুধু একটা ম্যাথ বাদ দিচ্ছি, ওই ম্যাথটা কেউ ভাইয়া ভুলেও মুখস্থ করতে যাবেন না। আমরা পুরো সিলেবাসটা শেষ করার পর দেখি প্রিলি পরীক্ষা কবে হয়। প্রিলি পরীক্ষা হওয়ার 2টা অ্যাজাম্পশন ডেট আছে, আগে হইলে একটা ডেট, পরে হইলে আরেকটা ডেট। পরে হইলে আমরা অনেক সময় পাবো, আগে হইলে আমাদের হাতে ভালো সময় আছে, পরে হইলে আমাদের হাতে হিউজ সময় আছে। দেখি কেমন ডেট আসে, 30শে নভেম্বরের পর আমরা পরবর্তী প্ল্যান ঠিক করব। আমার টার্গেট আছে কিছু এক্সট্রা এক্সেপশনাল ক্লাস নেওয়ার। এটা যদি 30শে নভেম্বর আমাদের পরীক্ষাটা সম্ভবত ডেট দিবে, যে পরীক্ষাটা অনেক পরে হয়, তাহলে আমরা আরো কিছু এক্সট্রা ক্লাস দেবো। আর আমি কিন্তু আপনাদের ক্লাস ব্যাগ গুইনা নিচ্ছি না, আপনি ক্লাস গুইনা দেখেন আমি কতগুলো ক্লাস নিছি এখন পর্যন্ত। আপনাদের সর্বোচ্চ তৈরি করার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ সেটা আমি করবো। কারণ আমি আপনাদের এমনভাবে তৈরি করতে চাচ্ছি যাতে আপনার রিটেনে দেয়া রিটেন ম্যাথে পানি মনে হয়। ইনশাল্লাহ আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা আমার ক্লাস প্রপারলি পিলিতে করবেন তাদের কাছে রিটেনের ম্যাথ কিচ্ছু না। আমি আবারও বলতেছি দায়িত্ব নিয়ে একদম অনলাইন প্ল্যাটফর্মে যারা আমার পিলির ক্লাস ঠিক মতো করবেন তাদের কাছে রিটেন ম্যাথ কিচ্ছু না। আচ্ছা অঙ্ক নম্বর 10, একজন চেয়ারম্যান, সব এক কনসেপ্ট, একজন চেয়ারম্যান। আচ্ছা ভাইয়া একটু আমরা এখন স্মার্ট হই, একজন চেয়ারম্যান না লেখা ওয়ান চেয়ারম্যান লিখি, তাহলে কি হিসাবটা সোজা হইল না? 2 ভাইস চেয়ারম্যান, 2 ভাইস চেয়ারম্যান। আচ্ছা আর 16 জনের অন্যান্য সদস্য নিয়ে কোন একটি পরিষদ গঠিত। আচ্ছা এখন একজন চেয়ারম্যান ও কেবল একজন ভাইস চেয়ারম্যানকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে, একজন চেয়ারম্যান আর একজন ভাইস চেয়ারম্যানের অন্তর্ভুক্ত রাইখা পাঁচজনের কতগুলো কমিটি গঠন করা যেতে পারে। আচ্ছা তাহলে কন্ডিশন কি? প্রথমে একজন চেয়ারম্যান রাখতে হবে, তাহলে চেয়ারম্যান আছে একজন থেকে নেব একজন, তাহলে 1C1। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? 1C1, একজন চেয়ারম্যান আছে, এখান থেকে আমি একজন চেয়ারম্যান নিছি। 2 জন ভাইস চেয়ারম্যান আছে, এখান থেকে আমি একজন ভাইস চেয়ারম্যান নেব, নিলাম। আচ্ছা তাহলে আপনার মোট কত সদস্য বিশিষ্ট পরিষদ হইতে হবে? 5 সদস্য বিশিষ্ট। অলরেডি কি আপনি 2 জন নিয়ে ফেলছেন না? অলরেডি 2 জন নিয়ে ফেলছেন, তাহলে আর আছে কয়জন? 3 জন। তাহলে এই 16 জন থেকে আপনি নেবেন কয়জন? 3 জন। যেহেতু এগুলো ইনকমপ্লিট, এর জন্য মাঝখানে হবে কি গুণ। আমরা শিখছি কি আউটপুট 1 হইলে ইনপুট হচ্ছে রেজাল্ট, আর 16C3 এর মান আসবে কত? 560, তার মানে 1120। পুরো বিষয়টা আরেকবার বোঝেন। আপনার ডাটা দেয়া আছে একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান আর 16 জন অন্যান্য সদস্য। এদিক থেকে বলছে আপনি একজন চেয়ারম্যান নিতে হবে, তাহলে একজন থেকে যদি একজন চেয়ারম্যান নেই তাহলে 1C1, 2 জন ভাইস চেয়ারম্যান দিয়ে যদি একজন চেয়ারম্যান নেই তাহলে 2C1। আচ্ছা নিলাম, তাহলে আপনি একজন চেয়ারম্যান নিছেন, একজন ভাইস চেয়ারম্যান নিছেন, মোট 2 জন নিয়ে ফেলছেন না? তাহলে টোটাল পরিষদ হবে 5 সদস্য বিশিষ্ট। অলরেডি নিয়ে ফেলছি 2 জন, তাহলে আর নেওয়া বাকি আছে কয়জন? 3 জন। তাহলে এই 16 জন থেকে আমি নেব কয়জন? 3 জন, 16C3। প্রত্যেকটা কাজ যেহেতু ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট কাজ হলে কি হবে? মাঝখানে গুণ হবে। বিষয়টা আবার বুঝাই, একজন চেয়ারম্যান থেকে একজন চেয়ারম্যান নিছি, 2 জন ভাইস চেয়ারম্যান থেকে একজন ভাইস চেয়ারম্যান নিছি। আচ্ছা এবার 16 জন থেকে আমার বলছে 5 সদস্য বিশিষ্ট পরিষদ হইতে হবে। অলরেডি আমি 2 জন নিয়ে ফেলছি, একজন আর একজন 2 জন, তাহলে আছে কয়জন? 5 জনের দিয়ে 2 জন দিলে 3 জন, তাহলে 16 জন দিয়ে নিতে হবে কয়জন? 3 জন। যেহেতু ইনকমপ্লিট কাজ এর জন্য গুণ। আর আমরা শর্টকাট শিখছি কি আউটপুট 1 হলে ইনপুট হচ্ছে রেজাল্ট, আউটপুট 1 হলে ইনপুট হচ্ছে রেজাল্ট। আর এটা তো টেকনিক আমি শিখিয়ে দিছি, তাহলে এটা আসে 560, দ্যাট মিনস হচ্ছে 1120। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই কেস টু ডান লিখবেন এবং বিদায় নেবেন না, কথা শেষ হয় নাই।
এবং একটা ফিডব্যাক দিবেন, সমাবেশ কি সবাই পারছেন না? সমাবেশ কি সবাই পারছেন না? আচ্ছা, এখন আমি একটু কথা বলবো, আগে কেস টুটা ডান হয়েছে কিনা, তারপর হচ্ছে আপনাদের ছুটি দেবো। একজন একটা কোশ্চেন করছেন, ভাই পাটিগণিত শেষ হতে কতটা ক্লাস লাগতে পারে? ভাই আমি নিজেও আসলে জানি না কতটা ক্লাস লাগবে, কারণ আমি যখন একটা চ্যাপ্টার পড়াই আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে ওইটা আমি কয়টা ক্লাসে নেবো। যেমন সমাবেশ কিন্তু 2টা ক্লাসে শেষ করা যেত, সমাবেশ কখনোই 3টা ক্লাস লাগতো না, কিন্তু আমি 2টা ক্লাসে শেষ করলে যেটা হইতো, আমাকে একটু ফাস্ট পড়াইতে হইতো, তখন অনেকে এটা ক্যাচ করতে পারতো না। কথা কি বুঝছেন? এর জন্য জ্যামিতি এবং পাটিগণিত এর ভিতর সবচেয়ে সহজ অংশটা হচ্ছে পাটিগণিত। যেহেতু আমার কাছে পাটিগণিত অনেকেই মানে আমি সহজ বলতেছি, অনেকে আবার বলে পাটিগণিত নাকি কঠিন। পাটিগণিত আমি পড়াই, আপনারা যেভাবে পড়ে আসছেন পাটিগণিত, এই কারণে আপনাদের কাছে পাটিগণিত কঠিন লাগে। আমি কিছু ফ্রি ক্লাস নিয়েছিলাম রাহাত জবমেতে, ওই ক্লাসগুলো একটু দেখেন, তাইলেই বুঝবেন যে আমি পাটিগণিত কতটা সহজ করে পড়াই। আমি পাটিগণিত কোনো কিছু লেখা পড়াই না। যেমন আপনারা আমি একটা শুধু এক্সাম্পল দেই, ঐকিক নিয়ম আমি একটা মেথডে পড়াই, সেটা হচ্ছে কেস 1 = কেস 2। এটা কোনোদিন সম্ভব? কেস 1 = কেস 2, একটা বাংলা টাংলা কিচ্ছু লিখবেন না, জাস্ট এরকম আমি দেখাই দিই একটু, জাস্ট পাটিগণিত 1 মিনিট বলি, অনেকেই পাটিগণিত ভয় পান। আমি ঐকিক নিয়ম পড়াবো এরকম, কেস 1 = কেস 2, তারপর লিখবেন 16 × 15 = 5 × x। তাহলে x = কত? 16 × 15 / 5, তাইলে x = 48। তাহলে অঙ্কের রেজাল্ট কত? 48, অঙ্ক শেষ। এইগুলো ঐকিক নিয়ম, এই হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে এই জায়গায় আমি কি একটা বাংলা কিছু লিখছি? কোনো বাংলা আছে? এই একদম আমি যেভাবে লিখছি এই জায়গায় আমি ঐকিক নিয়মের ম্যাথ এইভাবেই করাবো। তাহলে এখানে আপনার কোনো বাংলা আছে? এখানে কি কোনো বাংলা আছে যে কি কি জানি হাবিজাবি বাংলা লেখেন না? এভাবে পাটিগণিত পড়ানো হবে, যেন পাটিগণিত নিয়ে ওরিড হওয়ার দরকার নাই। আমাদের এরপর চ্যালেঞ্জ আছে জ্যামিতিটা শিখা। জ্যামিতি তো অনেক বেসিক আছে, পাটিগণিত নাথিং। সুতরাং পাটিগণিত দিয়ে কেউ ভয় পায় না, ওইটা একদম সোজা, ওইটা পড়াইতে মোটেও লাগবে না। আমার উপর ইনশাল্লাহ আস্থা রাখেন। আপনারা তো অনেকগুলো চ্যাপ্টার আমার কাছে পড়লেন, বিশেষ করে আমি চ্যাপ্টারগুলোর নাম বলি: অসমতা, সেট, বেনচিত্র, সমাবেশ, সম্ভাব্যতা। আমি এখন যা পড়াচ্ছি এর ভিতরে এগুলো হচ্ছে কঠিন চ্যাপ্টার। একটা চ্যাপ্টার কি কঠিন মনে হয়েছে? অসমতা, সেট, বেনচিত্র, তারপর হচ্ছে সম্ভাব্যতা, সমাবেশ, কোনোটা কি কঠিন মনে হয়েছে? তারপর দ্বিঘাত সমীকরণ, একটা কিছু কঠিন মনে হয়েছে? একটা টপিকস কঠিন মনে হয়েছে? তাহলে এত কঠিন জিনিস যদি আপনার আমি সেটা সোজা করে পড়াইতে পারি, তাহলে পাটিগণিত তো পাটিগণিতই। এরপর আমরা হচ্ছে পড়বো, বিন্যাস পড়বো, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি আজকে বা কালকে বিন্যাসের শীটটা দিয়ে দেবো। আমরা বিন্যাস শেষ করার পর জ্যামিতি শুরু করে, কোনো ভয় পান না, শুধু একটাই অনুরোধ, আমার কেউ তাড়াহুড়ো করতে বাধ্য করবেন না যে ভাইয়া তাড়াতাড়ি শেষ করে দেন, তাড়াতাড়ি শেষ করে দেন, কারণ আমাদের তবে অনেক সময় আছে। আপনাদের আমি ক্লাস সংখ্যা হিসাব করে পড়াচ্ছি না, কথা কি বুঝছেন? ক্লাস সংখ্যা হিসাব করে বললে আমি সমাবেশ 2টা ক্লাস নিতাম, সেটের ক্লাস 2টা নিতাম, বেনচিত্রের ক্লাস 1টা নিতাম, সম্ভাব্যতার ক্লাস 4টা নিতাম। আমি প্রত্যেকটা অধ্যায়ে 1টা বা 2টা করে অতিরিক্ত ক্লাস নিচ্ছি, যাতে আপনারা সহজ করে শিখতে পারেন। আমাকে আমার মতো করে আগাইতে দেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কথা কি বুঝছেন? আর আপনারা যদি তাড়াহুড়া করেন, ভাইয়া ভাইয়া শেষ করেন শেষ করেন শেষ করেন, আপনাদের শেষ করে দিলে তো আমার কোনো লস নয়। আপনারা তো টাকা আমার দিয়েই দিচ্ছেন, এখন আপনাদের বিদায় দিলে আমার কোনো ক্ষতি আছে? কিন্তু আপনাদের আমি খুব ভালোভাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, সহজভাবে বিদায় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ভাই এই পর্যন্ত থাকুক, আল্লাহ যদি বাঁচায় রাখে। আগামী ক্লাসটা হবে আমাদের বিন্যাসের প্রথম ক্লাস। বিন্যাসের উপর আমরা 3টা ক্লাস দেব, সবাই বিন্যাসটা ধীরে স্থিরভাবে করে। এরপর আমাদের চ্যালেঞ্জিং জিনিস আর নাই। ওই পার্টিকুলার জ্যামিতি যখন পড়ামো তখনই বুঝবেন যে এত সোজা জিনিস, ওই সোজা দেখি তো পরে পড়ামো, ওই কঠিন হলে কি আর পরে পড়াইতাম? ওকে, ওয়ালাইকুম আসসালাম।